স্বাগত ডিবিসি দেশের সংবাদে আপনাদের সাথে আছে আমি সুনন্দা রায়চৌধুরী। এবার জানাবো খবরের বিস্তারিত। বেতন ভাতা নিয়ে জটিলতা শেষ না হওয়ায় কর্মবিরতিতে নেমেছেন রেলওয়ে রানিং স্টাফরা। রাত 12টার পর থেকে সারা দেশে বন্ধ করে দেওয়া হয়েছে ট্রেন চলাচল। সমাধান খুঁজতে আন্দোলনকারীদের সঙ্গে একের পর এক বৈঠক করেছে রেলওয়ে কর্তৃপক্ষ, তাতেও কোনো সমাধান আসেনি। কর্মসূচি চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অটল রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী ইউনিয়ন। ভোগান্তি বিবেচনায় নিয়ে আন্দোলন প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন রেলওয়ে মন্ত্রণালয়। চলতি ট্রেনের কর্মীদের জরুরি স্টাফ বিবেচনায় মূল বেতনের বাইরে অতিরিক্ত ভাতা ও পেনশনের সঙ্গে অতিরিক্ত ৭৫% বেশি টাকা ব্রিটিশ আমল থেকে পেয়ে আসছেন রানিং স্টাফরা। চলতি ট্রেনের কর্মীদের গন্তব্যে যাত্রা করে ফিরে আসা পর্যন্ত আন্তর্জাতিক মান অনুযায়ী ৮ ঘন্টার কয়েক গুণ বেশি ডিউটি করতে হয়। এছাড়া রানিং স্টাফদের সাপ্তাহিক ছুটিও নেই। ট্রেন চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছে উত্তরবঙ্গের মানুষ। এই বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আবু সালেম মোহাম্মদ রায়হান। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রায়হান, যাত্রীদের ভোগান্তি কেমন দেখছেন? জি সুনন্দা, বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ঐক্য পরিষদের ব্যানারে কিন্তু গত রাত থেকেই পঞ্চগড় সহ সারা দেশেই যে তাদের কর্মবিরতি সেটি শুরু হয়েছে। আমরা দেখেছি যে সকাল থেকে ঢাকা থেকে যেসব ছেড়ে আসা যেসব ট্রেন রয়েছে সেগুলো কিন্তু এর মধ্যে একটি ট্রেন পঞ্চগড়ে পৌঁছেছে। এছাড়া সকাল থেকে রাজশাহীর উদ্দেশ্যে যে ট্রেনটি ছেড়ে যাওয়ার কথা ছিল সকাল ৬টা বাংলা বান্ধে এক্সপ্রেস এবং সকাল ৭টা ২০-এ ঢাকার উদ্দেশ্যে দ্রুতযান এক্সপ্রেস, সেগুলো কিন্তু আর ছেড়ে যায়নি। তো আমরা সকাল থেকে দেখছিলাম যে রেলওয়ে স্টেশন এলাকায় যে সব যাত্রী রয়েছেন, সাধারণ যাত্রী, তারা কিন্তু প্রতিদিন একজন আসছেন এবং ঘুরে যাচ্ছেন, তারা খোঁজ নিচ্ছেন ট্রেন চলবে কিনা। অনেকেই কিন্তু টিকিট কেটেছিলেন আজকে সকালে ঢাকার উদ্দেশ্যে বা রাজশাহীর উদ্দেশ্যে গন্তব্যে যাওয়ার জন্য। সেই গন্তব্যে তারা কিন্তু যেতে পারেনি ট্রেন বন্ধ থাকার কারণে। তো আমরা তাদেরকে দেখেছি অনেকেই কিন্তু ফিরে যেতে হয়েছে। তারা শঙ্কায় রয়েছেন যে যেই ট্রেনের টিকিট কেটেছিলেন সেটি তারা সেই অর্থ ফেরত পাবেন কিনা। এছাড়া এই ট্রেনে কিন্তু পঞ্চগড় এবং দিনাজপুর ঠাকুরগাঁও রুটের কিন্তু অসংখ্য যাত্রী প্রতিদিনই চলাচল করে। তাদের কিন্তু অনেকটাই ভোগান্তিতে পড়তে হয়েছে। যারা সকালেই ট্রেনের উদ্দেশ্যে গন্তব্যে ছেড়ে দেওয়ার কথা ছিল তারা কিন্তু এখন বিকল্প পথে বাস বা অন্য কোনো যানবাহনে চলাচলের চেষ্টা করছেন। তো এই ঘন কুয়াশার মাঝে আসলে ট্রেনেই সহজ যাত্রা ছিল, কিন্তু তারা বিকল্প পথ বেছে নেয়, তাদের ভোগান্তি অনেকটাই বেড়ে গেছে। তো আমরা রেলওয়ে স্টাফদের সাথে কথা বলেছি, তারা যেমনটি জানিয়েছেন যে তাদের দাবি না আদায় হওয়া পর্যন্ত কিন্তু তাদের কর্মবিরতি চলবে। এতে কিন্তু সাধারণ যাত্রী যারা রয়েছেন তাদের ভোগান্তি আরো অনেকটাই বাড়বে বলে মনে করছে। তো এই ছিল আমার কাছ থেকে পঞ্চগড়ের সর্বশেষ খবর। রায়হান, ধন্যবাদ আপনাকে। সম্প্রতি শুল্ক প্রত্যাহারের পর বিভিন্ন ভোগ্য পণ্যের আমদানি বাড়ার পাশাপাশি ঋণপত্র খোলা বাড়িয়েছেন ব্যবসায়ীরা। গত ৩৩ মাসের মধ্যে গেল বছরের ডিসেম্বরের সর্বোচ্চ পরিমাণ পণ্য আমদানি হলেও চাহিদার বিপরীতে পাইকারি ও খুচরা বাজারের শুল্ক সুবিধার সুফল পাচ্ছেন না ভোক্তারা। ব্যবসায়ীরা বলছেন, রমজানে নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের নাগালে রাখতে নানা উদ্যোগ নেওয়া হলেও বাজার নিয়ন্ত্রণে থাকবে কিনা তা নিয়ে রয়েছে সংশয়। ডলার সংকট ও রাজনৈতিক অস্থিরতায়ও কয়েক বছরের মধ্যে সর্বোচ্চ পরিমাণ পণ্য আমদানি হয়েছে ডিসেম্বরে। ওই মাসে মোট পণ্য আমদানি হয়েছে ১,৩৪,০০,০০০ টন। এর আগে ১,৪৪,০০,০০০ টন পণ্য আমদানির রেকর্ড হয়েছিল ২০২২ সালে। চলতি অর্থ বছরের প্রথম ৬ মাসে আমদানি হয়েছে ৬,৮৫,০০,০০০ টন পণ্য, যা গত ২০২৩-২৪ অর্থ বছরের একই সময়ে ছিল ৬,৫৮,০০,০০০ টন। সেপ্টেম্বর অক্টোবরে নিত্যপণ্যের দাম বাড়তে থাকলে কয়েকটি পণ্যের শুল্ক কমানো হয়। এর মধ্যে রয়েছে চাল, ডিম, সয়াবিন তেল, পাম তেল, চিনি, পেঁয়াজ, আলু ও খেজুর। এরপর পণ্য আমদানির উদ্যোগ বাড়তে থাকে। চলতি অর্থ বছরের ১ জুলাই থেকে ৫ জানুয়ারি পর্যন্ত অপরিশোধিত চিনি, চাল, মসুর ডাল, ছোলা ও খেজুরের ঋণপত্র খোলার হার বেড়েছে। ট্যাক্স যে ছাড় দিয়েছে এর ফলে আমাদের আমদানি অনেক বেড়েছে, নিত্য প্রয়োজনীয়। আর সরকার নিজেও চাল আমদানি করেছেন। ইনশাল্লাহ রোজাতে কোনো পণ্যের কোনো ঘাটতি হবে বলে আমরা মনে করছি। যথেষ্ট মজুদ আছে, আমদানিও যথেষ্ট পাইপলাইনে রয়েছে। আগে দেশের বড় ৭ থেকে ৮টি কর্পোরেট হাউস ভোগ্যপণ্যের আমদানি করত। তখন প্রতিযোগিতায় টিকতে না পেরে কোণঠাসা থাকা মাঝারি পর্যায়ের ব্যবসায়ীরা এখন পণ্য আমদানিতে সক্রিয়। এতে কর্পোরেট হাউসগুলোর একছত্র নিয়ন্ত্রণ ভেঙে পড়ার পাশাপাশি ব্যাংকগুলোতে বেড়েছে এলসির পরিমাণও।
তবে শুল্ক প্রত্যাহারের সুবিধা মিলছে না ভোক্তাদের পর্যায়ে। এজন্য বাজার তদারকি জোরদারের পরামর্শ ব্যবসায়ী নেতাদের। যেই আমদানি হয়েছে সেটা কিন্তু এনাফ, এবং আমরা যেটা মনে করছি এই চাহিদাকে মেটাতে গিয়ে যে কোনো মহল কোনো ধরনের ক্রাইসিস যেন সৃষ্টি করতে না পারে, সেই জন্য সরকারের বিভিন্ন যে মনিটরিং দপ্তরগুলি আছে ওনাদেরকে আরও সক্রিয় হতে হবে। এদিকে আমদানি বাড়লেও বাজারে তেলসহ বিভিন্ন ভোগ্যপণ্যের কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগ উঠেছে। রমজানকে সামনে রেখে যে মজুদ গড়ে তোলার জন্য ব্যবসায়ীরা চেষ্টা করছেন, সেটার কারণে অনেক জায়গাতে নির্ধারিত দামে পণ্য পাওয়া যাচ্ছে না এবং দাম প্রতিনিয়তই বাড়তেছে এবং সরবরাহ লাইনে সংকট তৈরি হচ্ছে। আমদানির পর্যাপ্ত হলেও কিন্তু এগুলো যদি প্রপারলি ডিস্ট্রিবিউশন না হয় তাহলে কিন্তু সেখান থেকে এটা বাজারে কোনো প্রভাব ফেলবে না। বুকিং দেওয়া পণ্য রমজান মাসের আগেই দেশে পৌঁছাবে। সরকার যেসব পণ্যের শুল্ক ছাড় দিয়েছেন তা যেন সাধারণ মানুষ পায়, সেটা নিশ্চিত করার তাগিদ সংশ্লিষ্টদের। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। পঞ্চগড় সদর উপজেলায় ফসলি জমি দখল করে সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট নির্মাণের অভিযোগ উঠেছে। জমি মালিকরা বলছেন জোর করে দখল নিয়ে নামমাত্র মূল্য দিয়ে জমিতে লাগিয়ে দেওয়া হয়েছে সাইনবোর্ড। ফসল চাষ না করতেও নির্দেশনা দেওয়া হয়। প্রশাসনের কাছে অভিযোগ করেও প্রতিকার পাননি মালিকরা, তবে আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হবে বলছে প্রশাসন। পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের খোলাপাড়া এলাকায় প্রায় 15 বিঘা জায়গায় কয়েকজন মিলে পরিকল্পনা করেছিলেন বেসরকারি হাসপাতাল নির্মাণের। কিন্তু বছর দুয়েক আগে সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট নির্মাণ করতে জমি অধিগ্রহণের জন্য জমি মালিকদের নোটিশ দেয়া হয়। রয়েছে জোর করে জমি দখলের অভিযোগও। নামমাত্র মূল্য নির্ধারণ করে জমি অধিগ্রহণের সিদ্ধান্ত নেয়ার অভিযোগ জেলা প্রশাসনের কিছু অসাধু কর্মকর্তার বিরুদ্ধে। আমাদের একটা স্বপ্ন ছিল এখানে আমরা একটা হসপিটাল করি। আমরা বারবার জেলা প্রশাসনকে জানাইছি বিভিন্ন মাধ্যমে, কিন্তু এটা আমলেই নেয় নাই। এটা সম্পূর্ণ একটা জোরপূর্বক অধিগ্রহণ করা হয়েছে। সরকারিভাবে কোনো রকম রেজিস্ট্রেশন না দিই, আমাদের কাছে কোনো রকম টাকা পয়সা আদান প্রদান না করেই তারা এই প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে। জেলা প্রশাসন সহ সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ করে থামানো যায়নি অধিগ্রহণের কাজ। সম্প্রতি জমিতে লাগানো হয়েছে নোটিশ বোর্ড। চলছে পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপনের কাজ শুরুর তোড়জোড়। অধিগ্রহণ প্রক্রিয়া বাতিল অথবা জমির ন্যায্য মূল্য নিশ্চিতের দাবি ভুক্তভোগীদের। আমাদের জমি হইলে ওইটুকু, যদি এই জমিটা সরকার আমাদের কাছে জোর করে নিয়ে নেয় তাহলে আমরা নিশ্চয় হয়ে যাবে। সরকার আমাদেরকে মূল্য দিচ্ছে 12,500 টাকা, যেখানে এখান থেকে 2 কিলো দূরে সরকার কিনছে 9 লক্ষ টাকার সাথে। 3 ফসলি জমি আমরা জানি যে সরকার সহজে অধিগ্রহণ করেই না, কাজে আমাদের এই জমিটা আমাদের ফেরত দেওয়া উচিত। তবে আইন মেনেই জমি অধিগ্রহণ করা হয়েছে দাবি জেলা ভূমি অধিগ্রহণ বিভাগের। আর জমি মালিকদের পর্যায়ক্রমে মূল্য পরিশোধ করা হচ্ছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। সরকারি নিয়ম অনুযায়ী যে সরকারি মূল্য, জমির মূল্য, সেটিও জমি দাতা যারা বা যাদের কাছে জমি অধিগ্রহণ করা হয়েছে তাদেরকে দেওয়ার জন্য আমাদের প্রিপারেশন আছে। অনেকে দেওয়া হয়েছে এবং যারা পাননি তাদের টাকা আমাদের কাছে আছে, তারা যে কোনো সময় টাকা আমাদের কাছ থেকে নিতে পারবে। জমির ন্যায্য মূল্য নির্ধারণ ও বিভিন্ন দাবিতে মানববন্ধন করেছেন জমি মালিকরা। এর দ্রুত সমাধান চান তারা। ডিবিসি নিউজ ডেস্ক। ভারত থেকে আমদানি করায় মুড়িকাটা পেঁয়াজ চাষ করে লোকসানে পড়েছেন রাজশাহী ও শরীয়তপুরের চাষি। 8 থেকে 10,000 টাকা মন দরে বীজ কিনে রোপণের পর উৎপাদন খরচ তুলতে পারছেন না তারা। বিঘা প্রতি 40 থেকে 50,000 টাকা লোকসান গুনতে হচ্ছে তাদের। পেঁয়াজ আমদানি আর সিন্ডিকেটের কারণে ন্যায্য দাম পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ রয়েছে। মুড়িকাটা পেঁয়াজ উঠানো নিয়ে ব্যস্ত সময় পার করছেন কৃষক, তবে তাদের মুখে চিন্তার ভাঁজ, নেই হাসি। মৌসুমের শুরুতে পেঁয়াজের দাম চড়া থাকলেও এখন ন্যায্য দামও পাচ্ছেন না কৃষক। রাজশাহীতে মুড়িকাটা পেঁয়াজ বীজ প্রতিমন 8 থেকে 10,000 টাকা দরে কিনে রোপণ করেন চাষি। সার, সেচ, শ্রমিক ও কীটনাশক দিয়ে বিঘা প্রতি খরচ হয়েছে 1,20,000 টাকার উপরে, কিন্তু বিক্রি করে পাওয়া যাচ্ছে মাত্র 70 থেকে 80,000 টাকা। এখন 35 থেকে 40 টাকা কেজি কৃষকেরা পেঁয়াজ বিক্রি করছে। 1 বিঘা জমিতে একটা কৃষকের লস হচ্ছে প্রায় 40 থেকে 50,000 টাকা। অনেকেই ঋণ নিয়ে পেঁয়াজ চাষ করছেন, ন্যায্য দাম না পেয়ে লোকসানের মুখে তারা। অবস্থা এখন যা হয়েছে, ঋণ দেয় হয়েছে, আমরা ঋণগ্রস্ত হয়ে যাব। রাজশাহীতে এবার 1,84,000 মেট্রিক টন পেঁয়াজ ফলনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। অতিরিক্ত ফলন হয় দাম কম বলে দাবি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের। কন্দ পেঁয়াজ, যেটাকে আপনারা মুড়িকাটা পেঁয়াজ বলেন, সেটা 7,600 হেক্টর আমাদের
লক্ষ্যমাত্রা ছিল, কিন্তু আমাদের অর্জন হয়েছে 12,225 হেক্টর। কৃষকদের জন্য যেটি ভালো হবে এবং ভোক্তাও যেন কাঙ্ক্ষিত দামে খাবারটি ক্রয় করতে পারে, সেইভাবেই পলিসিগুলো তৈরি করা উচিত। এদিকে কয়েকদিন আগেও শরীয়তপুরে দেশি পেঁয়াজ বিক্রি হয়েছে কেজি প্রতি 100 থেকে 120 টাকা দরে। এখন তা বিক্রি হচ্ছে মাত্র 30 থেকে 35 টাকা দরে। আর আমদানি করা পেঁয়াজ বিক্রি হচ্ছে 40 থেকে 45 টাকা দরে। 23,000 পেঁয়াজ কিনছি, পথ হয়েছে 1550 টাকা চাটাই। এই দামে পেঁয়াজ বেচলে গৃহস্থ মানে পোষায় না। দাম কমার পেছনে আমদানি আর ব্যবসায়ীদের সিন্ডিকেটকেই দুষছেন সবাই। আসলে যখন বীজটা আমরা কিনি তখন কিন্তু সরকার এলসি থেকে আমদানি করেছিল না, কিন্তু এখন আমাদের সেই পেঁয়াজটা উঠছে, মনিকাটা পেঁয়াজ, এখনই সেই এলসি বেশি আমদানি। এবছর শরীয়তপুরে 2960 হেক্টর জমিতে পেঁয়াজের আবাদ হয়েছে। ফলন ভালো হওয়ায় ন্যায্য মূল্য পাচ্ছেন না কৃষক। যদি আমাদের কৃষকরা ন্যায্য মূল্য পেতেন তাহলে তারা আরো অনেক বেশি লাভবান হতেন এবং তারা পরবর্তীতে দেখা যাচ্ছে এই পেঁয়াজের চাষাবাদে আরো বেশি আগ্রহী হতো। লোকসানের মুখে পড়ায় আগামী বছর পেঁয়াজ চাষ কমার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। মেহেদী হাসান, ডিবিসি নিউজ ডেস্ক। বান্দরবানের পাহাড়ে চাষ হচ্ছে অর্থকরী ফসল কফি। এখানকার মাটি ও আবহাওয়া কফি চাষের জন্য উপযোগী হওয়ায় ফলনও মিলছে ভালো। বর্তমানে রোবোস্টা ও অ্যারাবিকা জাতের কফির চাষ হচ্ছে বান্দরবানে। উৎপাদিত কফির মান ভালো হওয়ায় পাহাড়ে অর্থকরী এই ফসল চাষের অপার সম্ভাবনা দেখছে কৃষি বিভাগ। পানীয় হিসেবে সারা বিশ্বে জনপ্রিয় কফি, বাংলাদেশে রয়েছে এর ব্যাপক চাহিদা। দেশে ব্যবহার করা কফির প্রায় সবটাই আমদানি করতে হয়। তবে এখন বান্দরবানের চিম্বুক পাহাড়ে গেলেই দেখা মেলে বিদেশি অর্থকরী ফসলের। রোবোস্টা অ্যারাবিকা জাতের কফি চাষ হচ্ছে বান্দরবানের রোয়াংছড়ি, রুমা ও লামা উপজেলার বিস্তীর্ণ এলাকা জুড়ে। কৃষকরা জানালেন সাথী ফসল হিসেবে কফি চাষ করছেন তারা। চারা রোপণে 3 বছরের মধ্যে ফলন আসে। প্রথম বছরে প্রতিটি গাছে 1 কেজি ফল হলেও ধীরে ধীরে একটি গাছে 5 থেকে 6 কেজি পর্যন্ত ফল হয়। প্রতি কেজি কফি ফল 170 থেকে 200 টাকায় বিক্রি করছেন তারা। পাশাপাশি কফির ফুল থেকে উন্নত জাতের মধুও আহরণ করা যায়। প্রতি কেজি মডেল আমি 170 টাকা করে আমি পাই। এজন্য আমের চাষ, জাম্বুরা, বিভিন্ন চাষ মডেল এই কফি চাষটা লাভ অনেকটা বেশি আছে। এখানে কফি উৎপাদনে খরচ কম, মানও ভালো। ফলে সময়ের সাথে সাথে জেলার কৃষকরা কফি চাষের দিকে ঝুঁকছেন। 200 মতো চারা আছে। এই চারার মধ্যে খুব ভারী মাটিতে ভালো ফলন হয়। রোবোস্টার আর অ্যারাবিকা 2 জাতের কফি আছে। এখানে কফির সর্বমোট প্রায় 300 মতো গাছ আছে। কফি চাষ বাড়াতে প্রকল্পের মাধ্যমে কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। রোয়াংছড়ি, রুমা, থানচি এই 3টি উপজেলায় কফির ব্যাপক আবাদ হচ্ছে। কফি চাষাবাদ, কফির উন্নত জাতের চারা সংগ্রহ এবং কফি কিভাবে সংগ্রহ করে প্রক্রিয়াজাত করতে হয় এইসব বিষয়ে আমরা কৃষকদেরকে উপজেলা ভিত্তিক প্রশিক্ষণ দিয়ে থাকি। গত 4 বছরে বান্দরবানে 800 হেক্টর জমিতে কফি চাষ হয়েছে। সহজ শর্তে ঋণ পেলে কফি চাষ আরও বাড়বে বলে প্রত্যাশা কৃষকদের। ডিবিসি নিউজ ডেস্ক। চিকিৎসকের সনদ দিন, ডিপ্লোমা পাশ করে নিজেদের পরিচয় দেন মেডিসিন বিশেষজ্ঞ। এভাবে বাগেরহাটের ফকিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী দেখে ব্যবস্থাপত্র দিচ্ছেন 2 জন। বসছেন বিভিন্ন ক্লিনিকেও। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বলছেন চিকিৎসক না হলে রোগের ব্যবস্থাপত্র দেওয়ার সুযোগ নেই। বাগেরহাটের ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ডাক্তার মুহাইমিন আবদুল্লার কক্ষে বসে রোগী দেখছেন সুমন মধু নামের এই ব্যক্তি, দিচ্ছেন ব্যবস্থাপত্র। গত জুন মাস থেকে এভাবেই চলছে, অথচ সেবা প্রত্যাশীরা জানেই না চিকিৎসকের সনদ নেই সুমনের। ডিপ্লোমা পাস তিনি নিজেকে জাহির করেন মেডিসিন বিশেষজ্ঞ হিসেবে। সরকারি হাসপাতালের পাশাপাশি রোগী দেখছেন বিভিন্ন ক্লিনিকেও। একই স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগ তমাল মজুমদার নামে আরও একজনের বিরুদ্ধে। ইন্টার্নি করার পরে এখানে ডাক্তার সংকট ছিল, তো আমাদের আরএমও স্যার আমাদের আহ্বান করে যে আমরা কাগজপাতি জমা দিয়ে এখানে স্বেচ্ছায় মানুষের সেবা দিব। তাদের বিগত প্রেসক্রিপশন দেখে তারা এখানে ওষুধ নিতেছে, ওই প্রেসক্রিপশন দেখেই ওষুধ দেওয়া যায়। আবাসিক মেডিকেল অফিসারের দাবি, 2 জনকে চিকিৎসকের সহযোগী হিসেবে নিয়োগ দেয়া হলেও রোগী দেখার অনুমতি দেয়া হয়নি। তারপরে মনে করেন যে কিছু নথিপত্র সাইন করা, ডকুমেন্টস গুলো মনে করেন যে লিখে রাখা, হেল্পিং হ্যান্ড হিসেবে ওদের করা হয়েছিল।
এনসিডি কর্নারে প্রত্যেক মানুষ আসে ওষুধ নেওয়ার জন্য, কারণ প্রেসক্রিপশন তাদের থাকে, ডাক্তারের প্রেসক্রিপশন নিয়ে আসে এবং ওই ওষুধগুলো যাতে চলে। ওই ওষুধগুলো কালেক্ট করার জন্য মানুষ এনসিডি কর্নারে ঢুকে এবং এনসিডি কর্নারে বসতে হয়, ওটা অন্য কোনো ডক্টরের রুমে কোনোদিন বসে নেই। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বলছেন, চিকিৎসক না হলে রোগের ব্যবস্থাপত্র দেওয়ার অনুমতি নেই। গত জুন জুলাইয়ে ডাক্তার ছিল না, ডাক্তার সংকটের কারণে তখন মাত্র 2 জন ডাক্তার ছিল এবং তারা সহকারী হিসেবে তাদেরকে সেই সময় ইউজিপি মহোদয় রোগীদের সেবা দেওয়ার স্বার্থে তখন তাদেরকে সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আমি এই ইউনো মহোদয়কে বলে দিচ্ছি, অলরেডি কথা বলেছি এবং উনি যা ব্যবস্থা নেবেন। ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নেয়ার দাবি স্থানীয়দের। ডিভিসি নিউজ ডেস্ক। লালমনিরহাটের সোনালী ব্যাংকে সুড়ঙ্গ খুঁড়ে ডাকাতির চেষ্টা করা হয়েছে। সোমবার মধ্যরাতে নগরীর সদর উপজেলার ব্যাংকের বড়বাড়ি শাখায় এই ঘটনা ঘটে। লোকজন টের পেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এছাড়া ব্যাংকটি থেকে টাকা সহ অন্য কিছু খোয়া গেছে কিনা তা খতিয়ে দেখছে আইন শৃঙ্খলা বাহিনী। স্থানীয়রা জানায়, ব্যাংকের পেছনের দেয়ালের নিচে একটি সুড়ঙ্গ খুঁড়ে ব্যাংকে ঢোকার চেষ্টা করে ডাকাত দল। পরে একজন পিয়ন বিষয়টি টের পেয়ে চিৎকার করলে পালিয়ে যায় ডাকাত দল। ডিবিসি দেশের সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সাথেই থাকুন।